৩৬ জুলাই কিংবা ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ৩৬ জুলাই। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন স্বৈরাচারের ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রথম দিকে রেখে ঢেকে হুমকি ধামকি দিলেও ১১ জুলাই থেকে তা বেপরোয়া রূপ নেয়। ছাত্রলীগের সাথে যোগ দেয় পুলিশ ও স্বৈরাচারের মূল রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। হঠাৎ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রীদের কথায় কঠোর হওয়ার হুমকি দেন। কিন্তু শোনারও একটা লিমিট বোধ হয় থাকে, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে। ছাত্রলীগ প্রকাশ্যে আন্দোলন রুখে দেওয়ার ঘোষণা দেয়, তবে ব্যারিকেড ভেঙে বাংলা ব্লকের পালন শেষে শিক্ষার্থীরাও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে স্পষ্ট বার্তা দেয়। এদিন প্রথমবারের মতো সহিংসতার খবর আসে কুমিল্লা, চট্টগ্রাম ও রাজশাহী থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ ও আওয়ামী লীগ ও সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। কুমিল্লায় সংঘাতে আহত হন সাংবাদিক সহ অন্তত ২০ জন। আমি যখন কুমিল্লায় ছিলাম, সেখানে ১১ জুলাই আমরা মূলত ঘুরতে যাই কুমিল্লা ইউনিভার্সিটিতে, ময়নামতি ইয়াতে। তখন হচ্ছে যে কুমিল্লা ইউনিভার্সিটি পোলাপান মাইকিং করতেছিল, যে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে তারা যে প্রোগ্রাম করে কোটা সংস্কারের দাবিতে, বিভিন্ন দাবি দাওয়াতে মাইকিং করে তারা হচ্ছে সংগঠিতভাবে যখন মিছিলটা নিয়ে কুমিল্লা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বের হওয়ার কিছু দূর আগানোর পরেই হচ্ছে যে পুলিশ অতর্কিতভাবে সেখানে হামলা চালায় এবং সেই হামলায় ছাত্রলীগ শেষ অবধি যুক্ত হয়। আমরা যখন হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টের ফেসবুক লাইভ এবং সোশ্যাল মিডিয়ায় যখন খবরটা পাই, তখন গিয়ে দেখি যে তারা হচ্ছে এই হামলার পরে পুনরায় আবার সংগঠিত হয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যত পোলাপান ছিল সবাই রাস্তায় নেমে আসে এবং তারা হচ্ছে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক অবরোধের দিকে যায় এবং সেই মিছিলে আমি যুক্ত হই এবং ওখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার পর তারা হচ্ছে পুলিশের মধ্যে ধাওয়া হয় এবং ওই হামলায় সাংবাদিক সহ সাধারণ শিক্ষার্থী অনেকেই মারাত্মকভাবে আহত হন। যে কারণে এই বিষয়টা আসলে প্যাথেটিক লাগে, সেই জায়গা থেকেই ওই আন্দোলনে কুমিল্লায় ওখানে যুক্ত হওয়া। ঢাকার আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। চট্টগ্রামের শিক্ষার্থীদের উপর লাঠিপেটা করে পুলিশ। ১১ জুলাই আমরা প্রথম আমাদেরকে ব্যারিকেড দেয় স্টেশনে, পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা মুভ করা শুরু করি টাইগার পাসের দিকে। তো আমরা ওনাদেরকে বলেছিলাম আমরা কোনো ব্লক করব না, কিন্তু আমরা রাজপথে নামবো, আমরা মিছিল করব প্রয়োজনে। টাইগার পাস মোড়ে গিয়ে আবার ব্লক করে। তো ওই দিন পুলিশের থেকে স্টুডেন্টদের সংখ্যাটা কম ছিল, পুলিশেই মনে হচ্ছিল ৪-৫০০, সেখানে স্টুডেন্ট ছিল সর্বোচ্চ ২৫০ থেকে ৩০০। আমরা যখন এই অবরোধ ভাঙতে গেলাম তখন পুলিশ আমাদের ওপর হামলা করে, পুলিশ আমাদেরকে শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জ করে। তো আমরা যে যার মতো পারি সামনে মুভ করি। অনেকেই ওই দিন আহত হয়েছে, অনেক বোনেরা আহত হয়েছে, বিশেষ করে সামনে যেই বোনগুলো ছিল সবাইকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। ১১ জুলাই যখন আমরা টাইগার পাসে একটা মিছিল নিয়ে যাচ্ছিলাম, তখন টাইগার পাসে পুলিশ ব্যারিকেড দিয়েছে, আমাদেরকে সেখানে যেতে দিচ্ছে না। আমরা খুব সুন্দরভাবে নেগোসিয়েশনে যেতে যাচ্ছিলাম যে আমরা শুধু একটা মিছিল নিয়ে যাব, তারপর আমরা ক্যাম্পাসে ব্যাক করব, কিন্তু পুলিশ আমাদেরকে অনুমতি দিচ্ছে না যাওয়ার, উল্টো আমাদের উপর চড়া হয়ে উঠছে। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ব্যারিকেড ভাঙব। ঠিক তখনই প্রথমে তো আমাদের ভাইরা ছিল সামনের সারিতে, আমাদের ভাইরা সেই ব্যারিকেড ভাঙে, কিন্তু পুলিশ সেখানে আমাদের মেয়েদেরকে আটকে রেখে দেয় এবং মারধর করে, গালিগালাজ করে। আমরা হচ্ছে ৫০-৬০ জন ছেলে হচ্ছে ব্যারিকেড ভেঙে সামনের দিকে দৌড়াইতে মিছিল নিয়ে যাচ্ছিলাম। পুলিশ লাঠিচার্জ করতেছিল, সবাই দৌড়াদৌড়ি করছে আর কি।
যে যেভাবে পারে চলে যাচ্ছে। তো সবাই যখন দৌড়াচ্ছে আমি ডাকতেছিলাম যে ভাই দাঁড়ান, কী করবে, সর্বোচ্চ মেরে ফেলবে আমাদেরকে, কিন্তু আমরা রাজপথ ছাড়িয়ে যাব না। তো স্বাভাবিকভাবেই সংখ্যা যেহেতু কম ছিল সবাই দৌড়াচ্ছিল, আমিও আস্তে আস্তে দৌড়াচ্ছি। যখন দেখলাম শেষ পর্যন্ত আমার পেছনে আর কেউ নাই, সবাই চলে গেছে দৌড়ে, তখন আমার নিজের ভিতরে একটা গিল্টি ফিল হইতে থাকলো যে আসলে রাজপথ থেকে চলে যাব। কথা দিয়েছিলাম, তো প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম আমি যে রাজপথ থেকে যাব না যে কোনো সংকটেও। ভাবতেছিলাম যে দাঁড়াবো নাকি চলে যাব, কিন্তু যদি আজকে চলে যাই তাহলে চট্টগ্রামের মতো জায়গায় আর রাজপথে দাঁড়ানো যাবে না। তো আমি ভাবতেছিলাম যে আসলে যদি দাঁড়াই তাহলে দেখা যাবে যে আন্দোলনটা হয়তো আবার ব্যাকে আসতে পারে, সবাই আবার চলে আসতে পারে। তো আমি দাঁড়ালাম 2 হাত প্রসারিত করে। তখন দেখি যে আমার আশেপাশে কেউ নেই, শুধু সাংবাদিকটা ছিল সামনে, আর পুলিশ আসতেছে, মানে মুভ করতেছে আমাদের দিকে। তো আমি 2 হাত প্রসারিত করে দাঁড়ালাম, দাঁড়িয়ে আম্মু আব্বুর কথা মনে পড়তেছে, আর মানে ইন্নালিল্লাহি পড়তেছে। আমি ভাবছি যে আমাকে শ্যুট করবে, তো দেখি যে কেউ একজন এসে আমাকে ধাক্কাচ্ছে, আমিও পাল্টা ধাক্কাচ্ছি। তো আমরা প্রায় 3-4 কিলোমিটার রাস্তা দৌড়ায় আসছিলাম, আসলে শরীরে ওরকম কোনো এনার্জিও ছিল না। তো তখন পাল্টা ধাক্কাতে আমি মাটিতে রাস্তায় পড়ে যাই। যখন আমি রাস্তায় পড়ে যাই তখন আবার আমাদের আশেপাশে যারা ছিল দৌড়ায় এদিকে ওদিকে লোকায় ছিল, তখন সবাই আবার ব্যাকে চলে আসে। অ্যান্ড 30 মিনিটের মধ্যে যেখানে 80 জনও ছিল না, সেখানে প্রায় 2 থেকে 3 হাজার স্টুডেন্ট হয়ে যায়। প্রতিবাদে রাজশাহীতে রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। আমরা সবাই পড়াশোনার টেবিলে ছিলাম, আমাদের কোনো দাবি দাবা ছিল না, কিন্তু এই হাইকোর্টের মাধ্যমে এই আত্মঘাতী কোটা প্রথা আবার নিয়ে আসছে। এই ছাত্র সমাজ কখনো এই কোটা প্রথা মেনে নেবে না। এই 56% কোটায় আমরা পড়াশোনা করে কি করব? হামলার প্রতিবাদে এদিন রাজধানী শাহবাগে রাত 9টার দিকে সমন্বয়ক নাহিদ ইসলাম পরদিন শুক্রবার বিকেল 4টা থেকে দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেন। জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর বিকেল 5টার দিকে মিছিল নিয়ে শাহবাগে আসেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলন ঠেকাতে শাহবাগ মোড়ে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত অবস্থান নেয়। চলতে থাকে বাংলা ব্লকেড কর্মসূচি। এর মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীদের যে ভয় ছিল, এই ভয়টা আস্তে আস্তে ভাঙা শুরু হয়েছিল। ফ্যাসিবাদ টিকে থাকে আসলে ভয়ের উপর দিয়ে, মানুষের ভিতরে একটা ভয় তৈরি করে দেয় সে। যখন শিক্ষার্থীরা আসলে ব্যারিকেড ভাঙা শুরু করেছে, আপনারা দেখবেন যে শাহবাগের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা দৌড়ে এসে শাহবাগ নিয়ন্ত্রণ নিচ্ছে। তারপরে তারা কারওয়ান বাজার, ফার্মগেট পর্যন্ত তারা ব্লকেট কর্মসূচির সময় কিন্তু ব্যারিকেড ভেঙে ভেঙে এগিয়ে গিয়েছে। হলগুলোতে বাধা দেওয়া হয়েছিল, শিক্ষার্থীরা হলের গেট ভেঙে বের হয়ে এসেছে। তো এই যে প্রতিটা দিন আসলে আস্তে আস্তে করে শিক্ষার্থীদের ভয় ভেঙেছে। শিক্ষার্থীরা যখন রাজপথে নামা শুরু করেছে, যৌক্তিক আন্দোলনে তারা যৌক্তিকভাবে কথা বলা শুরু করেছে। এদিকে বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি অবরোধ করে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। এদিন ওবায়দুল কাদের, আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামাল এবং ফারহাদ আহমেদ আন্দোলন নিয়ে একাধিক স্থানে কথা বলেন। তাদের সুরে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খ মহিউদ্দিন। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন, অন্যথায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এদিন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে গিয়ে সন্ত্রাসী সংগঠন ঘোষিত ছাত্রলীগ নিজেরাই হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি করে। পরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন চলমান ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে একে রাজনৈতিক ট্যাগ দেন। এদিন বিকেলে পুলিশের বাধা নিষেধ উপেক্ষা করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম দিকে যেহেতু আমরা দীর্ঘ সময় ঢাকা আরিচা মহাসড়কে আমরা অবস্থান নিতাম না, অর্থাৎ 20 মিনিট বা আধা ঘন্টা বা সর্বোচ্চ 1 ঘন্টা, এই জন্য তখন থেকে আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা বাধা আসতো, কিন্তু বাধাটা তেমন কঠোর ছিল না। কিন্তু আমরা যখন 11 জুলাই আমরা ঢাকা আরিচা মহাসড়কে আগে থেকে কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম আমরা সেখানে অবস্থান নিব, আমরা দেখতে পাই আমাদের কর্মসূচি ছিল বিকাল 3টায়। দুপুর 2টা থেকে আমরা দেখতে পাই আমাদের ক্যাম্পাসের প্রতিটি গেটে প্রচুর সংখ্যক পুলিশ এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর প্রচুর গাড়িতে সেখানে অবস্থান নেয়। তো আমাদের শিক্ষার্থীরা এই বিষয়টি দেখে খুবই ক্ষিপ্ত হয় এবং যে যেখানে আছে সবাই এসে আমরা লাইব্রেরির সামনে সমবেত হই। এবং ওই দিন আমরা আমাদের শত বাধা দেওয়া সত্ত্বেও আমরা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ফটকটি আছে সেই ফটকটি ভেঙে ওয়ান কাইন্ড অফ আমরা পুলিশকে মোকাবিলা করে আমরা ঢাকা আরিচা মহাসড়কে ওই দিন অবস্থান নিই। এবং ওই দিন আমরা বিকেল 3:30 থেকে একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কে আমরা ওই দিন অবস্থান নিয়েছিলাম। পাবনা ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর 0 পয়েন্ট অবরোধ করে রাখেন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন সিলেট সুনামগঞ্জ মহাসড়ক। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের আন্দোলনের মূল ক্ষেত্রটা ছিল এই জায়গায়, এখানে এসে আমরা এই কর্মসূচি বাস্তবায়নগুলো করতাম। এছাড়া আমরা ওখানে একটা গাছ আছে, ওই গাছের ওই জায়গায় আমাদের স্লোগান থাকতো। একটা ব্যাপার বলার সেটা হচ্ছে যে আমাদের সহযোদ্ধা যারা থাকতো তারা হচ্ছে কেউ যখন বৃষ্টি হতো তারপরেও আমরা রাস্তা থেকে উঠতাম না, কেউ দেখা যাচ্ছে সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার যখন রোদ উঠতো আবার সেই রোদে শুকাইতো, এরকম একটা অবস্থা। এভাবেই আসলে তারা এই রাস্তার ভিতরে অবস্থান করতো।